নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর নিন্দুকের ডায়েরির একটা অভিনব পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি চন্দন এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। তো এই যে বিটি রোড আপনারা দেখছেন, শ্যামলবাবুকে একটু বিটি রোডটা দেখাতে বলবো, তারপরে মূল যে জায়গা সেই জায়গায় আমরা ফিরে আসবো, সেই আলোচনায় ফিরে আসবো। এই যে বিটি রোড দেখছেন, এই বিটি রোড অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, যতদূর আমরা দেখতে পাই যে এই ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের একদম মাথায় অর্থাৎ শ্যামবাজারের মুখে একটা ছোট্ট ব্রিজ পাওয়া যায়, যেটাকে এই ব্রিজটাকে বলা হয় ব্যারাকপুর ব্রিজ। সেটা 1940 সালে স্থাপন হয়েছিল। সুতরাং এই বিটি রোডের ইতিহাসটাও ততোধিক পুরনো। তার চাইতেও পুরনো হচ্ছে যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ইতিহাস। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ইতিহাস ঘাঁটতে গেলে সাল তারিখ আমি সব মনে রাখতে পারি না, কিন্তু যেটা মনে রাখতে পারি যে এই যে আমার পেছনে যে বন্ধ গেটটি দেখছেন এবং আশেপাশে যে বিশাল ঝোপ ঝাড় ইত্যাদি দেখছেন শ্যামলবাবু, আর আমি একটু যদি এগিয়েও যাই, এই বিশাল গেটটি আগে শ্যামলবাবু ভালো করে একটু দেখিয়ে নিন। এই বিশাল গেটটি হচ্ছে বাসন্তী কটন মিলের। বাসন্তী কটন মিল, আগে প্রায় কয়েকশো শ্রমিক এখানে কাজ করতেন। আজ থেকে 32 বছর আগে এই বাসন্তী কটন মিল আচমকাই বন্ধ হয়ে যায়। সে বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস সেটা অন্য আলোচনা, কিন্তু সেই যে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজও পর্যন্ত এই কটন মিল এক অবস্থায় পড়ে রয়েছে। চারিদিকে বড় বড় গাছ জঙ্গল, আস্তে আস্তে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভেতরের পরিস্থিতি দেখবার কোনো উপায় নেই। এই কারণে যে গেটে কড়া প্রহরা লাগিয়ে রাখা হয়েছে। এই যতদূর চোখ যায়, আপনাদের এখান থেকে যতদূর চোখ যাচ্ছে, এটা সম্পূর্ণ বাসন্তী কটন মিলের জায়গা। এবং যদি প্রস্থে বিচার করেন, সেটাও বিস্তৃত একটা জায়গা। তারপরেও আগরপাড়া রেলওয়ে স্টেশনের সামনে বাসন্তী কটন মিলের বিস্তর জায়গা রয়েছে। শুধুমাত্র যে 200-500 লোক চাকরি করতো এমনটা নয়। এই বাসন্তী কটন মিলে একটা ঐতিহাসিক তথ্য রয়েছে, যে ঠিক এই বাসন্তী কটন মিলের উল্টো দিকেই শ্যামলবাবুকে আমি দেখাতে বলবো। এই বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, সেই কারখানাটি প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে তৈরি হয়েছিল এবং তারপরে রসায়ন শিল্পে অর্থাৎ ওষুধ শিল্পে এই সংস্থাটি সারা ভারতবর্ষের মধ্যে অগ্রগণ্য স্থান অর্জন করেন। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় ধীরে ধীরে সেই জায়গাটা তারা হারাতে থাকে। বেঙ্গল কেমিক্যালের ফিনাইল, বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিন থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কার্যত আজ বন্ধ হয়ে গেছে, কিন্তু কারখানাটি রয়ে গেছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার অধিগৃহীত এবং প্রফুল্লচন্দ্র রায়ের নামাঙ্কিত এই কারণেই। কিন্তু যদি শ্যামলবাবুকে একটু বাদিক দিয়ে দেখাতে বলি, যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারখানাটির কী দুরবস্থা চলছে ইদানিংকালে। করোনাকালে কিছু ওষুধ, সেগুলো প্রয়োজনে বেঙ্গল কেমিক্যাল প্রচুর বরাত পেয়েছিল এবং বর্তমানে হিসেব বলে যাতে বেঙ্গল কেমিক্যাল এখনও লাভজনক প্রতিষ্ঠান হলেও নতুন করে কর্মী নিয়োগ, নতুন করে এই কোম্পানিটিকে আরও আধুনিকীকরণ, তার কোনো প্রচেষ্টা কিন্তু আমাদের চোখে পড়ে না। এবার শ্যামলবাবুকে বলবো যে বেঙ্গল কেমিক্যাল ছেড়ে যদি আমাদের বিটি রোডে তেঁতুলতলার দিকে একটু মুখ করা যায়। এই যে তেঁতুলতলা রয়েছে, শ্যামলবাবু আরেকটু বাঁ দিক থেকে যদি ধরেন, আপনি যদি নিজের ডান দিকে চলে যান, তাহলে দেখুন বেঙ্গল কেমিক্যাল থেকে বাসন্তী কটন মিলকে মাঝখানে রেখে আমরা যদি তেঁতুলতলার দিকে মুখ ফেরাই, তাহলে দেখতে পাবো মধ্যবর্তী অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রামস্বরূপ টিএমটি বারের কারখানা রয়েছে এবং যে বিশাল উচ্চ অট্টালিকাটি দেখছেন, সেটিও একটি কারখানা ছিল। অর্থাৎ বিটি রোডের ওপর সমৃদ্ধ শিল্পের কোনো অভাব ছিল না, স্থানীয় বাসিন্দাদের চাকরির কোনো অভাব ছিল না। এখন বেঙ্গল কেমিক্যাল প্রতিযোগিতার বাজারে, ফার্মাসিউটিক্যালস প্রতিযোগিতার বাজারে হয়তো পিছিয়ে পড়ছে। মাসুল সমীকরণ নীতির অপরিবর্তনীয় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ফলে তুলোর অভাবে হয়তো বাসন্তী কটন মিল, শ্যামলবাবুকে আবার বাসন্তী কটন মিলেরই ফিরে আসতে বলবো, বাসন্তী কটন মিল হয়তো বন্ধ হয়েছে,
কিন্তু রামস্বরূপ টিএমটি বার, এই রামস্বরূপ টিএমটি বারটি বন্ধ হলো কেন? রামস্বরূপ টিএমটি বারটি এই মুহূর্তে সারা পৃথিবী জোড়া যে শিল্পের ইতিহাস বলছি আমরা, সেই শিল্পের ইতিহাসে টিএমটি বারের প্রয়োজন, মানে যে রড, আমরা সাধারণ ভাষায় যে রড বলি, সেই রডের ব্যবহার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর সব দিকেই প্রচণ্ডভাবে ব্যবহার হচ্ছে। সেখানে দেখুন এই রাস্তার ব্যবহারে যে টিএমটি বার লাগে সেটা কিন্তু আমরা এই বাসন্তী কটন মিলের গেটেই দেখতে পাচ্ছি। এই দেখুন টিএমটি বার, অর্থাৎ যে পাথরের কথা আমরা বলছিলাম, যে লোহার কথা আমরা বলছিলাম, সেই টিএমটি বার কিন্তু এখানেও ব্যবহার করা হয়েছে। অথচ পানিহাটি পৌরাঞ্চলের ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে টিএমটি বার কারখানা সেটি বন্ধ হয়ে গেল। এই বন্ধ হয়ে যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা ক্রমশ আমাদের গ্রাস করছে। যে কটা কারখানা খোলা ছিল একের পর এক সেই কারখানাগুলো বন্ধ হচ্ছে। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের যে জীবিকা, সেই জীবিকার ওপর একটা সাংঘাতিক প্রভাব এসে পড়ছে, যার ফলেই কিন্তু এই আপনার সিন্ডিকেট রাজ থেকে শুরু করে অন্যান্য যে অপরাধ প্রবণতা, যেটা আমাদেরকে এই মুহূর্তে সাংঘাতিকভাবে চিন্তিত করে তুলছে, সেগুলো বাড়ছে। শুধুমাত্র বিটি রোডের আগরপাড়া এবং বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড, পানিহাটি বাস স্ট্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে দাঁড়িয়ে আমরা 4টি কারখানা আপনাদের দেখালাম। অর্থাৎ আপনার বাসন্তী কটন মিল, রামস্বরূপ টিএমটি বার এবং তারপরে যে 26 তলা বা 24 তলা যে বিশাল সুউচ্চ কারখানাটি হয়েছে সেই কারখানাটি, এবং তার সাথে সাথে বেঙ্গল কেমিক্যালের যে দুরবস্থা, সব মিলিয়ে পানিহাটি শিল্পাঞ্চল, ব্যারাকপুর শিল্পাঞ্চল যে ভালো নেই তার একটা আভাস কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি। আমরা আবার এগিয়ে যাব, দেখব যে আরও কত কলকারখানা বন্ধ হয়ে গেছে বা সেখানে এখন কি চলছে। এই যে বিটি রোড, আমরা এখন বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এবার বেঙ্গল কেমিক্যাল বাস স্ট্যান্ড থেকে আমরা যদি ডান দিকে ঘুরে যাই, যে রাস্তাটার নাম মহেশ ব্যানার্জি রোড, চলুন এই রাস্তায় ধীরে ধীরে যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। যে রাস্তা খারাপ সেটা তো বটেই, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা নয়, কিন্তু এই যে দেখছেন যে বিশাল বাড়ি, এটা কিন্তু বাসন্তী কটন মিল, এটা কিন্তু বাসন্তী কটন মিল। এটাকে পরিত্যক্ত অবস্থায় কী অবস্থা রয়েছে, আমাদের প্রশ্ন অন্য কোনোখানে নয়, কেন বন্ধ হয়েছে সেই প্রশ্ন আমি তুলতে যাচ্ছি না, কিন্তু এই যে বিশাল জমি, এই জমিতে কি কোনো দ্বিতীয় শিল্পপতি পাওয়া যাচ্ছে না? সেই শিল্প যারা এই বিশাল জমিতে তাদের নতুন শিল্প স্থাপন করতে পারেন, সেই প্রশ্নটা আমাদের কাছে বারবার ঘুরে ঘুরে আসে। কারণ যখন দেখতে পারি এরকম ডেলিভারি বয় ভরে যাচ্ছে, এই যে বিশাল ইমারত আপনারা দেখছেন, বিটি রোড থেকে অনেকটা ঢুকে এসেছি, প্রায় নীলগঞ্জ রোডের মুখে কাছাকাছি চলে এসেছি। এই বিশাল ইমারত এবং যতদূর দেখা যাচ্ছে সবটাই আপনার বাসন্তী কটন মিলের জমি ফাঁকা পড়ে রয়েছে। আমরা জানতে চাই বা আমাদের প্রশ্ন থাকলো কি বাসন্তী কটন মিলের জমিতে কি দ্বিতীয় কোনো শিল্প তৈরি করা যায় না, কেন যায় না, সেটাও আমাদের জানার নিশ্চয়ই অধিকার আছে। চলুন এগোই, দেখতে থাকি। যে এখন মহেশ ব্যানার্জি রোড, এরপরে এসএম বসু রোডে গিয়ে আমরা পড়ব। এসএম বসু, তার সঙ্গেও একটা দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে। এই যে বিশাল আপনারা পাঁচিল, তারপরে ইমারত দেখছেন, সবটাই কিন্তু বাসন্তী কটন মিলের, যা আজকে সম্পূর্ণ আগাছায় ঢেকে গেছে। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় নীলগঞ্জ রোডের। আমরা মহেশ ব্যানার্জি রোড ধরে আসলাম এবং এই দিকে সোজা চলে গেলে এটা হচ্ছে এসএম বসু রোড, অর্থাৎ সুরেন্দ্রমোহন বসু রোড। যে সুরেন্দ্রমোহন বসুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী ডাক ব্যাগ কারখানার নাম। এই যে এখানে এখন একটা বিশাল আপনারা ইমারত দেখতে পাচ্ছেন, এটা আদৌ ডাক ব্যাগ নয়, একদা এখানে ডাক ব্যাগ নামের একটা বিশাল কোম্পানি ছিল, বেঙ্গল ওয়াটারপ্রুফ লিমিটেড, 1940। বেঙ্গল ওয়াটারপ্রুফ, যেখানে আপনার শয়ে শয়ে শ্রমিক চাকরি করতেন। শ্যামলবাবুকে যদি আমি বলি, শ্যামলবাবুকে দেখাতে, যে পেছনে
তাহলে যদি একটু চলে আসেন পেছনে, আমার সাথে একটু হেঁটে আসেন পেছন দিকটায়, তাহলে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো ছিল হচ্ছে ডাকব্যাকের যারা অত্যন্ত মানে যারা ফিল্ড ওয়ার্কার যাদেরকে বলা হয় তাদের বাসস্থান। সেই ডাকব্যাক কোম্পানি যেখানে মূলত সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম তৈরি হতো, এবং মানে যে সমস্ত জিনিস তৈরি হতো সেগুলো হয়তো আপনি জানি না। আমরা সাধারণভাবে ডাকব্যাগ বলতেই বুঝি যে রেনকোট, গামবুট ইত্যাদি, কিন্তু আসলে তা নয়। ডাকব্যাগ আরও অনেক বড় একটা কারখানা ছিল। সেই কারখানাটি এখন বন্ধ হয়ে গিয়ে ছোট ছোট গোডাউন তৈরি হয়েছে, ভেতরে ছোট ছোট কলকারখানা তৈরি হয়েছে। হয়তো ডাকব্যাগে যদি 500 জন শ্রমিক থেকে থাকেন, সেখানে এখন 2000 জন শ্রমিক কাজ করছেন। কিন্তু ডাকব্যাকের চাকরির যে সামনেকে বলবো আবার সেই রাস্তা ধরে যেতে, কিন্তু আমি যেটা বলছিলাম, ডাকব্যাকের শ্রমিকদের যে কাজের নিরাপত্তা ছিল, ডাকব্যাকের শ্রমিকদের যে বেতন ছিল, যে সুযোগ সুবিধা ছিল, যে নিরাপত্তা ছিল, সেটা কি আজকের এই ছোট্ট ছোট্ট কারখানাগুলোতে আছে? এই যে রাস্তার সামনে দেখছেন ভাঙাচোরা রাস্তা, ওটাও আবার SM বোস রোড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাকব্যাকের যে প্রতিষ্ঠাতা সুরেন্দ্র মোহন বোস, তার নামে সেই রাস্তা। একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়বে প্রিয়া বিস্কুট। নাম জানেন না এরকম মানুষ নেই, কিন্তু সেই প্রিয়া বিস্কুটও আজকে ইতিহাস হয়ে গেছে। অর্থাৎ এই যে কর্মচঞ্চল মোড়, এই যে শিব মন্দির মোড় বলা হয়, এই বেলা 1:30-2 নাগাদ, এখন কটা বাজে? এখন বাজে 1:45। এই 1:45 নাগাদ এই জায়গাটা একটা জমজমাট জায়গা হয়ে যেত, কারণ শিফট চেঞ্জ হতো বেলা 2টোর সময়। বেলা 2টোয় প্রিয়া বিস্কুট এবং ডাকব্যাকের শিফট চেঞ্জ হতো। এই অঞ্চলটা জমজমাট হয়ে যেত, শ্রমিকে ভরে যেত। একদল ফিরে যাচ্ছে, আরেক দল আসছে, কিন্তু সেটা এখন সম্পূর্ণ ইতিহাস। অর্থাৎ যে বন্ধের তালিকায় এবং সাম্প্রতিক অতীতের বন্ধের তালিকায় যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে, তাদের মধ্যে ডাকব্যাক এবং প্রিয়া বিস্কুট SM বোস রোডের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারখানা। এখন সব জায়গায় গোডাউন হচ্ছে, সব জায়গায় ছোট ছোট মাইক্রো লেভেলের কারখানা হচ্ছে, যেখানে খুব অল্প শ্রমিক লাগছে। তাদের যে বেতন, সেই বেতন উল্লেখযোগ্য নয়। তাদের যে কাজের স্থায়িত্ব বা কাজের নিরাপত্তা, সেটাও আছে বলে আমাদের কাছে খবর নেই। আমরা এবার আরেকটু এগোবো। আরেকটু এগোলে 6 নম্বর রেলগেট পড়বে। 6 নম্বর রেলগেট ক্রস করলেই আরেকটি ঐতিহাসিক কারখানা পানিহাটির, সেটি হলো ইন্দো আশাই গ্লাস ফ্যাক্টরি, যেটাকে আপনারা কাঁচকল বলে চিনতেন। চলুন দেখে আসি সেই কাঁচকলের কি খবর। এই হলো প্রিয়া বিস্কুটের গেট। প্রিয়া বিস্কুটের গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখবেন যে অনেক উঁচুতে কারখানার মাথা, কিন্তু সেই কারখানা কিসের কারখানা, সেই কারখানায় কতজন শ্রমিক কাজ করেন কেউ বলতে পারবেন না, কারণ এগুলো সব ছোট ছোট শিল্প। এগুলোর মধ্যে কোনো প্রাণ আছে, এগুলোর মধ্যে কোনো টান আছে বলতে আমাদের মানে বুঝতেই পারি না, কারণ কোনো লেবার স্টাফ কাউকে আমরা দেখতেই পাই না। এবার আমরা 6 নম্বর রেলগেটের দিকে চলেছি, কিন্তু তার বাহাতে দেখুন কারখানা। এই সমস্ত ছোট বড় কারখানা, নামি অনামি কারখানা দেখতে পাচ্ছেন, যে কারখানার শেড পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। এরকম বহু বহু কলকারখানা রয়েছে পানিহাটির বুকে, যেগুলোকে যদি অ্যাসেম্বল করা যায়, যেগুলোকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করা যায়, সেখানে অবশ্যই একটা ভবিষ্যৎ আমরা খুঁজে পাই, দেখতে পাই। কিন্তু কোথায় সেই প্রচেষ্টা জানি না আমরা। পানিহাটির মানুষজন কি ভাবছেন? আমরা এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি তত দেখতে পাচ্ছেন কতটা বিস্তৃত ওই কারখানা, এবং কতটা জমি রয়েছে, প্রস্থে দৈর্ঘ্যে কত বড় ওই কারখানা। কিন্তু সেই কারখানার এখন আর ভেপু বাজে না, ধোঁয়া ওঠে না। ভেতরে কি হয় আমাদের জানা নেই, বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন কত বড় কারখানা। আপনাদের যেটুকু চোখে পড়ছে সেটুকু থেকেই বোঝাবার চেষ্টা করছি। দেখুন ভেতরে কিছু একটা হয়, কিন্তু সেটা কি হয় সেগুলো আমাদের এখনও জানা নেই। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সোদপুর মধ্যমগ্রাম রোডের HB টাউন মোড়। এই HB টাউন মোড় থেকে আমরা যদি একটু আস্তে আস্তে বাঁদিকে ঘুরে যাই, তাহলে আমরা নাটাগড়ে পৌঁছে যাব, এবং নাটাগড়ে পৌঁছে গেলে আরেকটি ঐতিহাসিক কারখানার হদিশ আমরা পাবো, যদিও সেখানে এখন আর কোনো কারখানা নেই, অর্থাৎ সুলেখা কালী। আমরা সুলেখা কালীর দিকে ধীরে ধীরে
এগোচ্ছি। এই হচ্ছে এইচবি মোড়। এইচবি মোড় থেকে আমি বাঁ দিকে ঢুকলাম। এই বাঁ দিকে এই রাস্তা ধরে আমরা একটু সোজা আমাদেরকে যেতে হবে, গেলেই আমরা পাবো সুলেখা কারখানা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, সেই জায়গাটা সোদপুরে এখন সুলেখা মোড় বলে পরিচিত। এই যত বাড়িঘর দেখছেন সেমনগুলোকে বলবো ধীরে ধীরে এগোতে। এই সমস্ত জমি ছিল সুলেখা কোম্পানির। এখানে হয়তো এমনও লোক খুঁজে পাওয়া যাবে এখনও যে যারা সেই সুলেখা কোম্পানিতে চাকরি করতেন, সুলেখা কোম্পানিতে কাজ করতেন। কিন্তু আমার যতদূর মনে পড়ে যে আটের দশকে এসে এই সুলেখা কোম্পানির দুটি কারখানা ছিল, একটি পানিহাটিতে এবং অপরটি যাদবপুরে। সেই যাদবপুরের কারখানার পুনর্নির্মাণের জন্য সোদপুর কারখানাটিকে বলি দেওয়া হয়, অর্থাৎ জানানো হয় সরকারকে যে সোদপুরের কারখানার যে বিস্তর জমি, এখানে যতদূর আপনাদের চোখ যাচ্ছে বাড়ি উকি ঝুঁকি দিচ্ছে, পুকুর উকি ঝুঁকি দিচ্ছে, সমস্ত কিন্তু ছিল সুলেখা কোম্পানির। সেই সুলেখা কোম্পানি কিন্তু আজকে ইতিহাসে পর্যবসিত হয়েছে। এই সুলেখা কালী, এখানে হয়তো এখনও এমন অনেক লোক খুঁজলে পাওয়া যাবে যারা এই সুলেখা কালী কোম্পানিতে চাকরি করতে নাটাগড়ের ভেতরটাতে। ডান দিকে চলে যায় যদি, তাহলে আমি পূর্বাশা পাবো, সেখানকার বহু মানুষজন। এগিয়ে গেলে নাটাগড়ের কদমতলা, সেখানকার মানুষজন। অর্থাৎ এই অঞ্চলের প্রাণ কেন্দ্র ছিল এই সুলেখা কোম্পানি, যেটির এখন প্লট করে করে বিক্রি হয়ে গিয়ে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। কারখানার কোনো নাম নেই, কারখানা থাকার কথাও নয়, কারণ সেই সময় সরকার স্বীকার করে নিয়েছিলেন যে ঠিক আছে, একটা কারখানা বন্ধ করে দাও, দিয়ে আর একটা কারখানার পুনরুজ্জীবন ঘটাও। ঐতিহাসিক সুলেখা কালী পানিহাটির বর্তমান পরিস্থিতি। আপনারা এখন যে ছবিটা দেখছেন সেটা বহু ইতিহাসের সাক্ষী। সোদপুরের ইন্দো আশাই গ্লাস ফ্যাক্টরির ভেতরকার যতটুকু আমরা দেখাতে পাচ্ছি বন্ধ গেটের ফাঁক দিয়ে, সেই বন্ধ গেটের ফাঁক দিয়ে যে কারখানাটি আপনাদের চোখের সামনে ভেসে উঠছে, সেই কারখানাটার ছবি। ইন্দো আশাই গ্লাস ফ্যাক্টরি বহু পুরনো একটা কোম্পানি, যে কারণে এই অঞ্চলটার নামই হয়ে গেছিল কাঁচকল। সেই কাঁচকলের ভেতরের যে যতটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমরা অনেক কসরত করে গেটের ফাঁক দিয়ে সেই ছবিটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই ইন্দো আশাই গ্লাস কোম্পানি ফ্যাক্টরি বা কাঁচকল বন্ধ হয়ে গেছিল বহুদিন আগেই। একদম আপনার এই সোদপুরের যে ফ্লাইওভার টপকে আপনারা যে মোড়টা এসে পড়েন, সেই মোড়টার নামই কাঁচকল। এবং এই কাঁচকল এই কারণে নাম যে এই যে কারখানাটি দেখছেন বন্ধ কারখানাটি, এই কারখানাটি এখানে কাঁচ তৈরি হতো। এটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল ইন্দো আশাই গ্লাস কোম্পানি। তারপরে যতদূর সম্ভব মনে পড়ে যে ৯-এর দশকের শেষে, মানে ৯০-এর দশকের শেষে অথবা বিংশ শতাব্দীতে পড়াতে ২০০০ সালের প্রথম দিকেই এই কারখানাটিকে ভেস্ট ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ এটি এখন সরকারি সম্পত্তি, এটাকে ভেস্ট ডিক্লেয়ার করা হয়। কিন্তু এত বড় একটা জমি যে একদম কাঁচকল থেকে শুরু করে ওদিকে রামচন্দ্রপুরের প্রায় এলআইসি পার্ক পর্যন্ত, ওদিকে সোদপুর স্টেশন পর্যন্ত, রেল লাইন পর্যন্ত এত বড় একটা জমি এখানে পড়ে রয়েছে। অথচ এই জমিকে ব্যবহার করে, পুনর্ব্যবহার করে এই স্থানীয় মানুষজন যারা আছেন তারা অনেকেই জানেন এই কোম্পানির কথা, বা তাদের অভিভাবকেরা জানেন, তাদের কিন্তু কাজের পুনর্বাসন দেওয়া যেত। অর্থাৎ আমাদের কাছে এখন কাজ মানে হচ্ছে ওই ডেলিভারি বয়ের কাজ করা অথবা টোটো চালক হয়ে যাওয়া। প্রচুর শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছেন যারা পড়াশুনো শিখে কাজ না পেয়ে বাধ্য হয়ে টোটো চালাচ্ছেন, বাধ্য হয়ে ডেলিভারি বয়ের কাজ করছেন। তাদের যদি কথা মাথায় রাখা হতো বা মাথায় রাখা যায়, তাহলে এই সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলে অজস্র কলকারখানা রয়েছে যেগুলোর পুনরুজ্জীবনের জন্য সরকার একটু ভাবতে পারে। সেখানে অন্য কোনো কারখানা তৈরি হতে পারে। এত জমি
খালি পড়ে রয়েছে, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। এবার আমরা আরেকটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ যদি আপনি সোদপুর ফ্লাইওভারের ওপর দিয়ে দেখেন, তাহলে আপনি কিন্তু এর বিশালতাটা, এই কারখানার যে জমির বিশালতাটা, সেটা পরিষ্কার দেখতে পাবেন। চলুন সেটা দেখে গিয়ে। আমরা এই মুহূর্তে সোদপুর যে রেলওয়ে ফ্লাইওভার তার উপরে উঠেছি এই কারণে যে এই যে দেখুন যে বিস্তীর্ণ যে জমিটা সবুজ অঞ্চল পড়ে রয়েছে আগাছায় ভরা, এটা কিন্তু সেই ইন্দো আসাই গ্লাস কোম্পানির মানে কাঁচকলের জমি। এত বড় একটা জমি ব্যবহার করে এখানে ধরুন অত্যাধুনিক যে শিল্প, এমনকি যেটাকে আমরা ওই সেক্টর 5-এ যে ধরনের শিল্প গড়ে উঠেছে, সেই ধরনের শিল্পও কিন্তু এখানে গড়ে উঠতে পারতো, কারণ এর যাতায়াত ব্যবস্থাটা এত সুবিধে যে একেবারে সোদপুর স্টেশনের গায়ে এই এত বড় খালি জমি, সরকারি খালি জমি পড়ে রয়েছে। এখানে কিন্তু অনায়াসে যদি সরকারি উদ্যোগ নেওয়া হয় তাহলে একটা কারখানা গড়ে উঠতে পারে, যেই কারখানাতে আমাদের সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া সংলগ্ন এলাকার ছেলেমেয়েরা তারা চাকরি পেতে পারে। চলুন এরপরে কি আছে সেটাও দেখি, কেন আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম ইন্দো আসাই গ্লাস ফ্যাক্টরির বর্তমান পরিস্থিতি। এর পরবর্তীতে আমরা আরও এগোবো এবং যেগুলো অলরেডি হয়ে গেছে তার ছবি একটা বিচ্ছিন্নভাবে দেখিয়ে আপনাদের স্মৃতিতে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে পানিহাটি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটা জায়গা বা একটা গুরুত্বপূর্ণ তার অংশগ্রহণ ছিল, তার একটা জায়গা ছিল, সেই ছবিটাই। আর এবার আমরা ইন্দো আসাই গ্লাস কোম্পানির যে ফুট, তার ঠিক উল্টো ফুটে চলে এসেছি। সেইখান থেকে আমরা দেখাবার চেষ্টা করব, আপনাদের সব জায়গায় তো পৌঁছানো সম্ভব না, যে এই যে সোদপুর স্টেশন থেকে যত দূর চোখ যাচ্ছে আপনাদের, যত দূর চোখ যাচ্ছে সবটাই কিন্তু শিল্পাঞ্চল ছিল। এই যে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে বা যেগুলো সব তৈরি হয়ে গেছে, সেগুলো কোনটা বিদ্যাসাগর কটন মিল ছিল, কোনটা বঙ্গোদয় কটন মিল ছিল, কোনোটা বঙ্গশ্রী কটন মিল ছিল, তারপরে আপনার রয়েছে আপনার হিন্দুস্তান ওয়্যার, তারপরে ক্যাল সিল্ক, তারপরে রয়েছে আপনার মানে আমি যে বন্ধ হয়ে যাওয়ার তালিকাটা দিচ্ছি, যে হিন্দুস্তান হেভি কেমিক্যালস কারখানা। এই সমস্ত কারখানা বিটি রোডের ধার দিয়ে টানা ব্যারাকপুর পর্যন্ত চলে গেছিলো। এই সমস্ত কলকারখানাগুলো কিন্তু এখন বন্ধ, কার্যত উঠে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে প্রশ্নটা বারংবার উঠে আসে যে এই যে নির্মাণ শিল্প, সেই নির্মাণ শিল্পে বেশ কিছু মানুষ কাজ অবশ্যই পান, কিন্তু সেই নির্মাণ শিল্পের কাজ একেবারেই অনিশ্চিত, অর্থাৎ কিছুদিনের জন্য নির্মাণ সম্পন্ন হয়ে গেলে তাদের কাজ আর থাকে না, তাদেরকে আবার নতুন কাজের সন্ধানে বেরোতে হয়। সুতরাং যে বন্ধ কারখানাগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়েছে, সেই বিতর্কে যাচ্ছি না, সেই তর্কে যাচ্ছি না। আজকে আমরা পানিহাটির মধ্যে সীমাবদ্ধ থাকলাম যে কত কলকারখানা বন্ধ হয়েছে, কত কিছু হয়েছে। আমরা এগিয়ে যাব, আরও একটু এগিয়ে যাব, কারণ সোদপুর ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড়েও কিন্তু একাধিক কলকারখানা ছিল। সেই কলকারখানাগুলো দেখিয়ে আজকের নিন্দুকের ডায়েরি আমি আজকে বন্ধ করতে চাই। চলুন আমরা একটু এগিয়ে যাই সোদপুর ট্রাফিক মোড়ের দিকে। এতক্ষণ ধরে কাঁচকলের গল্প শুনলেন আরও অন্যান্য বহু কলকারখানা। আমার ঠিক পেছন দিকে দেখুন পিয়ারলেস নগর রয়েছে। এই পিয়ারলেস নগর হচ্ছে যে পানিহাটির যে পৌরাঞ্চল, সেই পৌরাঞ্চলের অন্যতম বড় একটি কাপড়ের কারখানা, কাপড়ের বয়ন শিল্প। সেই শিল্পের জমিতে গড়ে ওঠা প্রথম আবাসন পিয়ারলেস নগর। আমরা জানি যে মানুষ প্রচুর বেড়ে গেছে, প্রচুর জনসংখ্যা বেড়ে গেছে, যে কারণে পিয়ারলেস নগরের মতন উপনগরী গড়ে ওঠাটা মানুষের দরকার আছে। কিন্তু পাশাপাশি আমাদের এটাও ভেবে দেখতে হবে যে এই যে শিল্পাঞ্চল বলে বিখ্যাত ব্যারাকপুর শিল্পাঞ্চল, তার একটা ক্ষুদ্র অংশ পানিহাটিতে। আমরা অবশ্যই এরপরে টিটাগড়, খড়দা, কামারহাটি, বড়নগর ইত্যাদি শিল্পাঞ্চলেও আপনাদের নিয়ে যাব। কিন্তু এখানে যে বিস্তর শিল্পর কারখানা এখনও ফাঁকা রয়েছে, যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, সেগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। এবং যেগুলো এখনও হয়নি, যেখানে কারখানার জমি ফাঁকা রয়েছে, সেখানে কি সরকার কোনোভাবে কোনো রকম একটা ব্যবস্থা নিতে পারেন না, একটা উদ্যোগ নিতে পারেন না, যাতে স্থানীয় ছেলেমেয়েরা যারা পড়াশুনো শিখেছেন, যারা অন্যান্য কাজকর্ম করেছেন, তারা চাকরি পেতে পারেন? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে আসে। এই প্রশ্নটা
আমাদের মনে ঘুরে ঘুরে আসে, এই কারণে যে আমরা দেখতে পাই যে প্রায় সময় এই যে বেকারদের যে যন্ত্রণা, শিক্ষিত ছেলেমেয়েদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ কোনো না কোনোভাবে আমাদের কানে এসে পৌঁছয়। সরকার একটু চেষ্টা করলেই বোধহয় পারেন যে সোদপুর, পানিহাটি, আগরপাড়া এই সমস্ত যে অঞ্চলে বর্ধিষ্ণু শিল্পাঞ্চলগুলো ছিল, সেই শিল্পাঞ্চলে যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সেই বন্ধ কলকারখানার জমিতে যাতে নতুন করে কোনো পরিবেশ বান্ধব শিল্প গড়ে ওঠে। এখন পরিবেশ একটা বড় বিষয়, পরিবেশকে মাথায় রাখতেই হয়। তাহলে হয়তো আমাদের ঘরের ছেলে মেয়েদের পড়াশুনো দিয়ে টাকা পয়সা দিয়ে পড়াশুনো শিখে তারপরে ওই ডেলিভারি বয় বা অটো চালক বা টোটো চালক হতে পারে না, তারাও তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী একটা কাজ খুঁজে নিতে পারে, নিজের এলাকায় তারা কাজ করতে পারে। পাশাপাশি একটা শিল্প গড়ে উঠলে তাকে ঘিরে আর অনেক অনুসারী শিল্প গড়ে উঠতে পারে, সেই অনুসারী শিল্পে আরও বেশ কিছু লোক কাজ পেতে পারে। সব মিলিয়ে কাজের যে বাজার পানিহাটিতে তৈরি করা যায়, সেটা আপনাদের আমরা দেখালাম যে জায়গা রয়েছে, কিন্তু অভাব রয়েছে উদ্যোগের। আমরা জানি না এই উদ্যোগ কে নেবেন ও কবে নেবেন বা আদৌ নেওয়া হবে কিনা। তবে নিন্দুকের ডায়েরির একেবারে শেষ লগ্নে এসে বলতে পারি যে আমরা কিন্তু আশা ছাড়ছি না, কারণ আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি, আশা রাখি পেয়ে যাব বাকি দুয়ানা। আজ এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। জয় হিন্দ।